নমস্কার নমস্কার। হোমিও দিগন্ত চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ইনফার্টিলিটি সম্পর্কে যে সাফল্য পাঠ অর্থাৎ প্র্যাকটিক্যাল পাঠ, ডাক্তারবাবু কি ধরনের চিকিৎসা বা কি পদ্ধতিতে চিকিৎসা করে সাফল্য পেয়েছেন সেই সম্পর্কে একটু আলোচনা করব। আমার যে চিকিৎসা পদ্ধতি সেটা নতুন কিছুই নয়। যেভাবে আর পাঁচজন ডাক্তারবাবু কেস টেকিং করেন, টোটালিটি অফ সিমটম নেন এবং ম্যাথমেটিক প্রেসক্রিপশন করেন, আমি সেইভাবেই সাফল্যটা পেয়েছিলাম। আমি বলতে চাচ্ছি, একজন পুরুষ মানুষের কথা, তার বয়স 31 বছর, বিয়ের প্রায় 3 বছর পর 16 সালে মে মাসে আমার চেম্বারে আসে, জয়পুরে ব্যাপারটা। তো সেই ভদ্রলোকের একটা সমস্যা ছিল, সেটা ছিল তার স্পার্ম কাউন্ট অসম্ভবভাবে কম, তার সাথে মর্টালিটি রেটটাও খুবই কম। অর্থাৎ আমাকে তখন কেস টেকিং করতে হয় এবং আমি কেস টেকিং করি। কেস টেকিং পরে যে সিমটমসগুলো আমি পেয়েছিলাম, খুব সংক্ষেপে আমি তোমাকে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে পেশেন্টের মিষ্টি খাওয়ার প্রতি অসম্ভব স্পৃহা, প্রচণ্ড স্পৃহা মিষ্টি খাবার প্রতি, অসম্ভব জেদি, ছেলেটা অসম্ভব জেদি। তার 14 বছর বয়সে একবার জন্ডিস হয়েছিল। আর একটা ব্যাপার ছিল যে ছেলেটি 6 বছর পর্যন্ত কোনো প্রকার কথা বলতে পারত না, অর্থাৎ ডাম। সে 6 বছর পর্যন্ত কোনো কথা বলতে পারেনি। তার ঘামে থাকতো প্রচণ্ড দুর্গন্ধ এবং প্রচণ্ড তার গ্যাস হতো। আর এদিকে রিপোর্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে যেদিন আমার কাছে আসে সেদিন তার ছিল মর্টালিটি রেট মাত্র 5%। আমি বলেছি 2016 ঘটনা, মে মাসে। আর উইদিন এ শর্ট টাইম, মাত্র 30 মিনিটের মধ্যে অল স্পার্ম ডেড। তুমি দেখলেই খেয়াল করবে, অল স্পার্ম ডেড, অনলি 30 মিনিটস, মাত্র 30 মিনিটের মধ্যে তার সমস্ত স্পার্ম মারা যেত। এবং তার সাথে বেশ কিছু পাস সেল লক্ষ্য করা গিয়েছিল, সিমেনে পাস সেল। এই চিকিৎসায় আমি যেটা সর্বপ্রথম নিয়েছিলাম, আর একটা ব্যাপার ছিল তার ফ্যামিলি হিস্ট্রি। অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি নিতে গিয়ে আমি দেখেছিলাম তার মা, তার মামা এবং দাদুর 3জনেরই ক্যান্সার ছিল। তাহলে খুব সহজেই আমরা একটা জায়গা পৌঁছতে পারি। সেটা হচ্ছে আমার প্রথম প্রেসক্রিপশন কি হবে সেটা বলা যেতেই পারে। সেটা হচ্ছে আমি দিয়েছিলাম তাকে মেডোরিনাম সিএম প্রথমে, সেই সঙ্গে দিয়েছিলাম অশ্বগন্ধা। অশ্বগন্ধা কেন দিয়েছিলাম? তার একমাত্র কারণ, যেহেতু তার স্পার্ম কাউন্ট খুব কম, 10 মিলিয়নের নিচে। আর অশ্বগন্ধার একটা ক্ষমতা আছে যে কোনো স্পার্মের মর্টালিটি রেটটাকে বাড়িয়ে দেওয়া। অর্থাৎ যখন স্পার্ম বেশিক্ষণ শরীরে বেঁচে থাকতে পারছে না, তখন আমরা সেই স্পার্মকে বাঁচিয়ে দেওয়ার জন্য অশ্বগন্ধা ব্যবহার করে থাকি। সেই হিসেবে আমি তাকে প্রথম প্রেসক্রিপশন করেছিলাম মেডোরিনাম। তারপরে ফ্যামিলি হিস্ট্রি নিয়ে আমি তাকে দিয়েছিলাম কার্সিনোসিন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার কিছুদিন পর, অর্থাৎ প্রথমে বলেছিলাম 2016 মে মাস, তারপরে আগস্ট মাসে গিয়ে তার দেখা যাচ্ছে মর্টালিটি রেট বেড়ে গিয়ে হলো 30%। এবং যেখানে মাত্র 30 মিনিট স্পার্মগুলো বেঁচে থাকতে পারছিল না, সেখানে কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত স্পার্মগুলো বেঁচে থাকতে পারছিল। তাতে কিন্তু আমি সন্তুষ্ট হতে পারছিলাম না। একবার করেছে মেডোরিনাম, তারপরে দিয়েছে আমি কার্সিনোসিন। কিন্তু আমার অনুমান হয়েছিল যে আননোন কোনো মায়োজোমেটিক বা অবস্ট্যাকেল রয়ে গেছে, যার জন্য এই সাফল্যটা আমি সেভাবে পাচ্ছিলাম না। তখন আমি তার মাকে ডেকে পাঠাই যে মায়ের কোনো অসুবিধা ছিল কিনা। তখন মা জানাচ্ছে ওই সন্তানের গর্ভাবস্থায় মায়ের একবার পক্স হয়েছিল। সেই ইতিহাস নিয়ে আমি তাকে একবার ভেরিওলিনাম 200 দিই। তারপর সুন্দরভাবে তার স্পার্ম কাউন্ট 10 মিলিয়নের যেখানে নিচে ছিল, সেখানে দেখো পরবর্তী মাসে আগস্ট মাসে গিয়ে দাঁড়ালো 12 মিলিয়ন। তারপর আমরা দেখতে পাচ্ছি 16 মিলিয়ন, এবং তার পরের মাসে গিয়ে আমরা সেই সুখবরটা পেয়েছিলাম
যে তার মিসেস প্রেগনেন্ট, তার LMP ছিল 23/1/17-তে এবং 30/9/17-তে সে এক কন্যা সন্তানের বাবা হয়। তাহলে এই সাফল্যটা কিন্তু আর অনেকেরই আছে, কিন্তু আমি দেখাতে চেয়েছি যে পার্সেল থাকার জন্য মেডোরিনাম প্রেসক্রিপশন আমি করেছিলাম এক। দ্বিতীয় কথা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রিতে একাধিক লোকের ক্যান্সার থাকার জন্য কার্সিনোসিন আমি দিয়েছিলাম। আর মায়োজেনেটিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে বড় ব্যাপার, মা গর্ভাবস্থায় মানে মায়ের গর্ভাবস্থাতে মা কি ধরনের অসুখ ভুগেছিল তার উপরে নির্ভর করে আমি তাকে একবার ভেরিওলিনাম দিয়েছিলাম, আর একটা টানা মেডিসিন কন্টিনিউ খাই গেছিলাম, সেটা হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার। এটি হচ্ছে একটা মজার বা খুব সাফল্যের জায়গা যে কত দ্রুত কিভাবে একটা মেল ফার্টিলিটি থেকে এ করা যায়। দ্বিতীয় কথাটা ওই জয়পুরেরই, হাওড়ার জয়পুরে, এটা আমার চিকিৎসা এসেছিল বিয়ে, ভদ্রমহিলার বিয়ে হয়েছিল 2004-এ, আমার কাছে এসেছিল 2017-তে, অর্থাৎ 13 বছর পর। 13 বছর পর, তো 13 বছরে কি তার চিকিৎসা হয়নি? সাধ্যমতো তার এলোপ্যাথি হয়েছে, হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে, আয়ুর্বেদিক হয়েছে। অর্থনৈতিক কারণে তারা আমাকে বলেছিল যে IVF করার মতো তাদের অর্থনৈতিক পরিস্থিতি নেই। অথচ দেখো আমি একটা মজার জিনিস দেখছিলাম যে তার HSG রিপোর্ট নর্মাল, প্রোল্যাক্টিন রিপোর্ট নর্মাল, CBC নর্মাল, এছাড়া হরমোনের রিপোর্ট নর্মাল। যা কিছু রিপোর্ট আমি করিয়েছিলাম সে কটা কিন্তু প্রত্যেকটা নর্মাল ছিল। এর আগে 13 বছর আগে রিপোর্টগুলো কিন্তু আমি পাচ্ছিলাম না, কারণ তারা বিতশ্রদ্ধ হয়ে বা চিকিৎসা করাচ্ছে না এইভাবে তারা প্রায় আশা ছেড়ে দিয়ে সমস্ত রিপোর্টগুলোকে ফেলে দিয়েছিল। তো আমি যখন রিপোর্টটা করাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে তার সবকিছু ছিল নর্মাল। অথচ তখন আমাকে কেস টেকিং করতে হবে, আমাদের যেটা সব থেকে বড় জিনিস। আমি তখন তার কেস টেকিং করেছিলাম। তার ভিতরে আমি কি পেয়েছিলাম? আমি তার পেয়েছিলাম পক্সের একটা ইতিহাস, মিষ্টি খাবার প্রতি প্রচন্ড বিতৃষ্ণা, ডিম এবং মাছ খাবার প্রতি প্রবল আগ্রহ। এই কটা লক্ষণ, এবং তুমি দেখবে আমি রেপার্টরি করেছিলাম, এই কটা লক্ষণের উপরে দাঁড়িয়ে তার যে মেডিসিনটা ছিল সেটা ছিল ন্যাট্রাম কার্ব। আমি তাকে প্রথম দিনে ন্যাট্রাম কার্ব CM 2 ডোজ দিই, তার সাথে দিয়েছিলাম অশ্বগন্ধা। কারণ ফিমেল বডিতেও অশ্বগন্ধা ঠিক একইভাবে কাজ করে, সেটা কিন্তু অভুলেশন বাড়ায় না। সেটা কিভাবে কাজ করে? তার জীবনী শক্তিটাকে আরো সজীব করে তোলে। এই যুক্তিতে আমি প্রথমে তাকে দিয়েছিলাম ন্যাট্রাম কার্ব। 1 মাস পরে দেখো তারিখগুলো তুমি দেখো, 9/3/17-তে ন্যাট্রাম কার্ব CM আমি 2 ডোজ দিয়েছিলাম, 13/4/17-তেও ন্যাট্রাম কার্ব 2 ডোজ দিলাম। পরবর্তী ক্ষেত্রে আমি তাকে একবার থুজা 10 দিয়েছিলাম। তার একমাত্র কারণ ছিল যে তার ফ্যামিলি, তার নিজের পক্স হয়েছিল, হ্যাঁ ছিল। আর একটা জায়গা আমি পেয়েছিলাম, যখন আর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু আমাদের কারণটাকে খুঁজে নিতে হয়। খোঁজ দিকে দেখা গেল তার একটা অদ্ভুত কি বলবো অম্লাধিক্যতা, অর্থাৎ অ্যাসিডিটি, একটা অ্যাসিডিক টেন্ডেন্সি তার বরাবর থেকে যাচ্ছিল, যেটা সে কখনো প্রথমে বলতো না। তখন আমি একটা বিশেষ বই পেয়েছিলাম, যে সকল ক্ষেত্রে প্রচন্ড অ্যাসিডিটির জন্য প্রেগন্যান্সি আসছে না সেখানে ন্যাট্রাম ফসের খুব দরকার হয়। তখন আমি তাকে ন্যাট্রাম ফস দিই। এবং মজার ব্যাপার হচ্ছে যে 9/3/17 সালের মার্চ মাসের পর এই মাত্র 3 মাসের চিকিৎসায় তুমি দেখো তার ইউরিন টেস্ট পজিটিভ দেখা যাচ্ছে। অর্থাৎ LMP ছিল তার 12/7/2017 এবং EDD সেটা ছিল 19/3/18 এবং তারা একটা পুত্র সন্তান লাভ করে। তার প্রমাণ, তার কাগজপত্র সমস্তই এখানে মজুদ আছে। কারণ আমি প্রত্যেকটা ক্ষেত্রে একটা কথা বলি যে যখন আপনাদের ডেলিভারি হয়ে যাবে তখন অন্তত আপনারা একটা বার্থ সার্টিফিকেট জমা দেবেন, যাতে অন্তত প্রমাণস্বরূপ দেখানো যেতে পারে যে কি সহজে, কত কষ্ট, মানে অল্প পরিশ্রমটা ডাক্তারবাবুর হয়, কিন্তু সে যারা চিকিৎসা করাতে এসছেন তাতে কিন্তু সেভাবে কোনো পরিশ্রম হয় না। যে কতভাবেই তারা 13 বছরে ইনফার্টিলিটি
কত সহজেই শুধুমাত্র ন্যাট্রাম কার্বের উপরে বেস্ট করে এবং মাঝখানে শুধু একটা ডোজ কি দিয়েছিলাম, থুজা, একটা ডোজ থুজা এবং ন্যাট্রাম কার্বে 13 বছরের প্রেগনেন্সি কিন্তু এসে যায়। এই একটা সাফল্যের কথা আমি তোমাকে বলছি। তাহলে তুমি যেটা আমাকে প্রশ্ন করছিলে যে চিকিৎসা পদ্ধতি কি, চিকিৎসা পদ্ধতি একদম কেতাবি, টোটালিটি অফ সিমটম, ম্যাথমেটিক অ্যানালাইসিস। এবং একটা কথা খেয়াল রাখবে যে প্রেগনেন্সি বা ইনফার্টিলিটির ক্ষেত্রে আমি যেটা বারবার বলে আসি সেটা হচ্ছে কি, তোমাকে ফোকাস করতে হবে যে তার সমস্যাটা কোথায় হচ্ছে, কিসের জন্য সে সন্তান লাভ করতে পারছে না। তো স্পার্ম কাউন্টের জন্য, হাজবেন্ডের স্পার্ম কাউন্টের কমের জন্য, নাকি তার সালফিনজাইটিসের জন্য, নাকি ওভারিতে কোনো প্রকার ব্লক থাকার জন্য, নাকি পিসিওডি থাকার জন্য, নাকি প্রোল্যাক্টিন হরমোন তার বেশি থাকার জন্য, কি থাইরয়েডের কোনো সমস্যা থেকে যাওয়ার জন্য। ইভেন তুমি জেনে রাখবে খুব ভয়ে যদি প্রচন্ড নার্ভাস যে সকল মহিলারা, তারাই কিন্তু সন্তান লাভ করতে পারে না। আর শুধু তাই নয়, নিম্ফোম্যানিয়া, যারা নিম্ফোম্যানিয়া ভোগে, মানে অত্যধিক কামনা বাসনায় পূর্ণ, মানে সহবাস করতে গিয়ে যারা অত্যধিক এক্সাইটেড হয়ে যায়, তারা পর্যন্ত কিন্তু কনসিভ করতে পারে না। তোমাকে সেই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে যে ওই মহিলার কি কি ধরনের সমস্যা থাকার জন্য উনি প্রেগনেন্সি আসছে না। দরকার হলে তোমাকে টর্চ টেস্ট করিয়ে নিতে হবে, TORCH, টর্চ টেস্ট করিয়ে জানতে হবে যে তার বডিতে কোনো প্রকার ভাইরাল ইনফেকশন ছিল কি না। এবার তোমাকে দুটো জয় করে বললাম। এবার একটা কথা বলছি, সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার বহরমপুরের কেস। বহরমপুরের হরিহর পাড়ায় নেতাজি হোমিও হল, যেখানে আমি গত 7 বছর ধরে বহরমপুরে যাচ্ছি, তো সবাই জানে। তো সেখানে আমি অনেকগুলো কেস পেয়েছিলাম, তার মধ্যে আমি তোমাকে দুটো বলছি, যেহেতু একটু আগেই তোমাকে আমি প্রোল্যাক্টিন হরমোন সম্বন্ধে বললাম। তো এখানে এক ভদ্র মহিলা এসেছিলেন আমার কাছে, তার বয়স ছিল 21 বছর বয়স। তার প্রোল্যাক্টিন হরমোন ছিল 135.57। কবে? 5/12/14 সালে প্রোল্যাক্টিন হরমোন 135.57, যেখানে একজন মানুষের, একজন মহিলার প্রোল্যাক্টিন হরমোন থাকা দরকার 28-এর আশেপাশে, মানে 27-28, সেখানে তার কত? 135.57, মানে বুঝতে পারছো কত বেশি। তো সেই মহিলা যখন অন্যান্য ডাক্তারবাবুদেরকে দেখিয়েছিলেন, গাইনিকে, তখন তারা বলেছিলেন যে আপনার প্রোল্যাক্টিন হরমোন অস্বাভাবিক বেশি আছে, আপনি যদি প্রোল্যাক্টিন হরমোন কমিয়ে ফেলতে পারেন তো তার চিকিৎসা সম্ভব। তো কোনোভাবেই হোক প্রোল্যাক্টিন হরমোন মানে ওই মহিলা কম ছিল না। আমি চিকিৎসা বা চিকিৎসকের কোনো ভুলভ্রান্ত বলছি না, কারণ কম ছিল না সেটা ছিল তার দুর্ভাগ্য। আমার সৌভাগ্য যে আমি সেই পেশেন্টকে পেয়েছিলাম এবং আমি তাকে তার টোটালিটি অফ সিমটম করে আমি তাকে দিয়েছিলাম বেলেডোনা CM, 2 ডোজ। এখানে কিন্তু আমি অশ্বগন্ধা দিয়েছিলাম। মহিলার কি কি সমস্যা ছিল? মহিলার সমস্যা দেখো, USG নির্ভর নর্মাল ছিল, HSG নর্মাল ছিল, ভদ্র লোকের স্পার্ম কাউন্ট স্বাভাবিক ছিল। ভদ্র মহিলা কিন্তু প্রচন্ড পরিমাণে রাগী, বেশ বোকাটে ধরনের, এবং বাল্কি ইউটেরাস, এসবের কতগুলো তো সমস্যা ছিল। তো এবং ফিয়ার, প্রচন্ড ফিয়ারনেস, অন্ধকারকে প্রচন্ড ভয় পেত। সন্ধ্যার পরে সে চুপচাপ বসে আছে যে স্বামী তার কখন ফিরবে, কারণ সে একা কখনো থাকতে পারতো না। এরকম কতগুলো সমস্যার সম্মুখীন হওয়ার পরে আমাদের কাছে আসে। তখন আমরা তাকে প্রথমে দিয়েছিলাম DNS অর্থাৎ বেলেডোনা, পরের মাসে দিয়েছিলাম আমরা ন্যাট্রাম কার্ড, পরের মাসে আবার দিয়েছিলাম বেলেডোনা, আবার দিয়েছিলাম বেলেডোনা। এইভাবে দেখা যাচ্ছে যে 137.57, যেখানে তার প্রোল্যাক্টিন হরমোনের রিপোর্ট ছিল তোমার 2014 সালের ডিসেম্বর মাসে, আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, পরের মাসে যখন আমরা আবার প্রোল্যাক্টিন হরমোন করালাম তখন গিয়ে কমে দাঁড়ালো, মানে 7/12, তো তাহলে আগস্ট মাসে গিয়ে তার কমে দাঁড়ালো 44.53। তার 1 মাস পরে আবার তাকে করানো হলো, দেখা যাচ্ছে তার প্রোল্যাক্টিন হরমোন গিয়ে দাঁড়ালো কত, যে 28। এবং তার পরের মাসে যখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এইবার ওই ভদ্রমহিলা এলে দেখে নিতে হবে আমাদের প্রোল্যাক্টিন হরমোন কিরকম আছে ভদ্রমহিলার, তখন উনি জানালেন যে ডাক্তারবাবু প্রোল্যাক্টিন হরমোন করার দরকার পড়েনি, কারণ আমি প্রেগনেন্সি টেস্ট করিয়েছি, আমার প্রেগনেন্সি এসে গেছে। তাহলে দেখো, বেলেডোনা CM দিয়েও যে প্রেগনেন্সি আনানো যায় সেটা কিন্তু আমরাও আশ্চর্য হয়েছিলাম
যে বেলুনের মতো ওষুধ দিয়ে হচ্ছে। বেলুনে তো আমরা জ্বর সর্দি কাশি মাথা ব্যথা পেটে ব্যথার জন্য দিয়ে থাকি না, বেলুনে দেওয়া ছিল ভদ্রমহিলার চরিত্রের জন্য, তার স্বভাবের জন্য, তার ভীরুতার জন্য, তার সৌন্দর্যের জন্য, তার রাগের জন্য। তুমি জানবে ক্যালকিলিয়া কার্ভের আগের স্টেজে কিন্তু বেলেডোনা, অর্থাৎ আমরা থেকে বেলেডোনা দিয়ে আমরা একটা খুব সাফল্য পেয়েছিলাম। আর প্যাথোলজিতে কি পেয়েছিলাম, সেটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন হাই। আর প্রত্যেকটা ক্ষেত্রে আমি পেশেন্টদেরকে বলি যে আপনাদের সন্তান লাভ করার পর অন্তত একটা সার্টিফিকেট যাতে তারা জমা দেয় বা শো করে, যাতে আমরা বুঝতে পারি যে সাফল্যটা আমরা কিভাবে পেয়েছি, বা এই ধরনের আমরা যাতে আলোচনা করতে পারি অন্তত প্রমাণ সাপেক্ষে। এইটাও বহরমপুরের নেতাজি হোমিও রিসার্চ সেন্টারে, আমি যেখানে হরিহর পাড়ায় যেখানে বসি, সেখানেও ভদ্রমহিলা বিবাহিতা, বিয়ের 6 বছর পর আমাদের চিকিৎসায় আসে। হাজবেন্ডের স্পার্ম কাউন্ট নর্মাল, ভদ্রমহিলার পিসিওডি ছিল এবং প্রস্রাবে প্রচন্ড জ্বালা হতো, এইচএসসি নর্মাল ছিল, প্রোল্যাক্টিন হরমোন নর্মাল ছিল। এখানে তুমি দেখো, আমি যে কেস টেকিং এর কথা বলি, টোটালিটি অফ সিমটমের কথা বলি, এখানে কিন্তু আমি সেই কেস টেকিং করেছি এবং সেই মেডিসিনটা এসেছিল অদ্ভুতভাবে ন্যাট্রাম কার্ড। আসলে ন্যাট্রাম কার্ড, তুই বলবে স্যার 3টে ন্যাট্রাম কার্ড আসে, কেন আসে সে রহস্য আমি তোমাকে পরে বলবো, যে কেন আমরা প্রেজুডিস নেই যে চিকিৎসা করতে গেলাম ইনফার্টিলিটি ন্যাট্রাম কার্ডই চলে এলো, জ্বরে চিকিৎসা করতে গেলাম বেলেডোনা চলে এলো। এটা কিন্তু আমার ক্ষেত্রে কখনো ঘটে না, কিন্তু বাকের চক্রীগুলো, ঘটনা চক্রীগুলো আমরা কিন্তু ন্যাট্রাম কার্ড, আমি এই পেশেন্টটাকে পেয়েছিলাম এবং তাকে আমি ন্যাট্রাম কার্ড দিয়েছিলাম এবং মাত্র মাস 4 ব্যবধানে সে প্রেগনেন্ট হয়। এবং এখানে কিন্তু আমি তাকে অশ্বগন্ধা দিয়েছিলাম, কারণ অশ্বগন্ধার ভিতরে সেই জীবনের শক্তির বাড়ি তোলার একটা ক্ষমতা আছে। এখানে কিন্তু একটা মাসমেটিক ব্যাপার থেকেছিল। আমি দেখো এখানটা তুমি খেয়াল করবে যে ফ্যামিলি হিস্ট্রিতে দেখো কোনো কিছু লেখা নেই, বা তাকে বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও আমরা কিন্তু কখনো তার ফ্যামিলি হিস্ট্রিতে কি ধরনের অসুখ বিসুখ আছে, মানে ক্যান্সার, টিবি, সুগার, থাইরয়েডের ব্যাপার বা কোনো প্রকার ইনস্যানিটি, আমরা কিন্তু কোনো কিছু পাচ্ছিলাম না। কিন্তু ভদ্রমহিলা ছিল অসম্ভব ধরনের রোগা, সুন্দরী, ফর্সা, মৃদুভাষী, কিন্তু একটুখানি ভীরুতা কিসের উপরে ছিল, ছিল তার কুকুরের প্রতি। এই কতগুলো লক্ষণ নিয়ে মার্জন কিন্তু এসেছিল টিউবারকুলিনাম। ফ্যামিলিতে টিউবারকুলার হিস্ট্রি নেই, ফ্যামিলিতে তার কোনো প্রকার অ্যাজমাটিক হিস্ট্রি নেই, তবু আমি তাকে তার ওই কনস্টিটিউশনের উপরে, ফিজিক্যাল মেকআপ বা কনস্টিটিউশন যেটা আমরা বলি, যে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল মেকআপ, তাকে কিন্তু আমি একবার টিউবারকুলিনাম দিয়েছিলাম এবং টিউবারকুলিনাম দেওয়ার পরের মাসে কিন্তু সে প্রেগনেন্ট হয়। তার এলএমপি দেখাচ্ছে দেখো 9/7/19 এবং তার ইডিডি হচ্ছে 19 এপ্রিল 2020। এটা একটা বহরমপুরের কেস। এইভাবে দেখা যায় যে প্রত্যেকটা কেসেরই সাফল্য এসেছে টোটালিটি অফ সিমটম দিয়ে, তার সাথে থেকে গেছে মার্জমেটিক প্রেসক্রিপশন। মার্জনটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে, পেশেন্টের কথা বুঝতে হবে, প্যাথোলজির জায়গাটা বুঝতে হবে, যে কি কি ঘটনার জন্য সে প্রেগনেন্ট হতে পারছে না। মডার্ন সায়েন্সের এই জায়গাগুলোর খুব দরকার আছে, অন্তত আমার ক্ষেত্রে আমি এটা লাগে। তাহলে আমরা চিকিৎসা করবো কি করে? অন্ধের মতো শুধু ওই রাস্তায় বেলেডোনা দিলাম, প্রেগনেন্সি আসছে না বলে, আর যে সকল তথাকথিত মেডিসিন আছে না, তোমাকে আরো নিখুঁত ভাবে প্রেসক্রিপশন করতে হলে নিখুঁত পদ্ধতি ভাবে করতে হবে। তোমার কেস টেকিং যত সুন্দর হবে, তুমি রুগীর আরোগ্যে ঠিক ততক্ষণ কাছাকাছি পৌঁছবে। আরেকটা জিনিস যেটা রাখবে, যে প্রেসক্রিপশন হচ্ছে সে ডাক্তারবাবুর একটা শিল্প, একটা হচ্ছে সত্তা। আর এর আগেও কথা তুমি একবার বলেছিলে যে আমরা কিভাবে পাস হিস্ট্রি নিয়ে, পাস হিস্ট্রি দরকার আছে, তোমার নিজস্ব স্টাইল তোমাকে নিজেকে তৈরি করে নিতে হবে সাফল্যের মাধ্যমে। আর যদি একটা কথাই আমরা প্রতিবারে বলে থাকি, এই সকল ক্ষেত্রে যারা মা হতে পারছেন না, তারা যদি হোমিওপ্যাথির শরণাপন্ন হন, আমার বিশ্বাস যে আমি অনেক বেশি সাফল্য দেখাতে পারবো অন্যান্য প্যাথির চেয়ে বা অন্যান্য রোগীর চেয়ে। আরেকটা, এর আগেও তুমি বোধহয় বলেছিলে, কি নিবেশ বলেছিলে, আমাকে জিজ্ঞাসা করেছিলে যে প্রেগন্যান্সির কি ব্যর্থতা? হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আপনার কিরকম সাফল্য।
আমি বারবার একটা কথাই বলবো, আজও বলবো, যে আমার সাফল্য আছে, সেই সঙ্গে কিন্তু প্রচন্ড ব্যর্থতাও আছে। আমি সমস্ত কেসে যে পেরেছি আমি সেটা কখনোই বলবো না। আমার সাফল্য এসেছে হোমিওপ্যাথির জন্য, আর আমি যখন ব্যর্থ হয়েছি সেটা আমার নিজের অপারগতা, যে আমি সেই রুগীটাকে ঠিক উপযুক্ত মেডিসিন দিতে পারিনি, সেই জিনিসে আমি ব্যর্থ হয়েছি। এই বলে মানুষ আরো বেশি করে হোমিওপ্যাথির উপর নির্ভর করুক, হোমিওপ্যাথির উপরে বিশ্বাস রাখুক, এবং হোমিওপ্যাথিও আমাদের মতো চিকিৎসকের হাত ধরে আরো বেশিখানে উন্নীত হোক, আমি সেটাই চাই। নমস্কার। ধন্যবাদ। নমস্কার।